নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। 5টার 5 মিশালিতে শুরুতেই যে খবরে নজর রাখতে হবে তা হলো রাজ্যসভার জন্য 4 প্রার্থী ঘোষণা করলো তৃণমূল। লোকসভা ভোটের আগে এই 4 প্রার্থী ঘোষণার মধ্যে থেকে কোন অঙ্ক রয়েছে 4 প্রার্থীকে প্রথমে একবার আপনাদের জানিয়ে রাখি। এই 4 জন প্রার্থী নাদিমুল হক, সুস্মিতা দেব, যে দুজন নাদিমুল হককে ফের একবার প্রার্থী করলো তৃণমূল, এবং মমতা বালা ঠাকুর, সাগরিকা ঘোষ। কদিন পরেই লোকসভা ভোট, তার আগে রাজ্যসভায় প্রার্থী হিসেবে এই 4 জন, যাদের মধ্যে 3 জনই মহিলা। কোন অঙ্ক রয়েছে এর পিছনে? আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আবির? দেখো, যে 4 জনকে প্রার্থী করা হয়েছে তার মধ্যে 3 জনই হচ্ছে মহিলা মুখ। তৃণমূল কংগ্রেস বরাবরই বলে আসছে যে মহিলাদের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে সাংগঠনিক হোক বা এই ধরনের লোকসভা, রাজ্যসভা বা বিধানসভা সমস্ত কিছুকে তারা গুরুত্ব দেয়। এক্ষেত্রে দাঁড়িয়ে তারা সেই গুরুত্বের বিষয়কে সামনে ফের একবার আনলো। যদিও রাজনৈতিক মহল মনে করছে যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে মহিলা ভোট একটি ফ্যাক্টর, এবং এই মহিলা ভোটকে সামনে রেখে বাজেট হোক বা সাংগঠনিক বা সামাজিক প্রকল্প যাই রাজ্য ঘোষণা করে থাকুক না কেন তৃণমূল কংগ্রেস সেদিকে জোর দিচ্ছে, এবং সে কারণেই হচ্ছে সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর এবং সাগরিকা ঘোষ, এই 3 জনের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্মিতা দেব এবং মমতা বালা ঠাকুর দুজনেই এর আগে লোকসভাতেও সাংসদ ছিলেন। সুস্মিতা দেব তিনি কংগ্রেসের তরফ থেকে সাংসদ ছিলেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করে রাজ্যসভার সাংসদও তিনি হয়েছিলেন। এবং যেহেতু গতকালই দেখতে পাওয়া গিয়েছিল যে অমিত শাহ তিনি সিএ নিয়ে তিনি যে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রাখেন, এবং মতুয়া ভোটের ক্ষেত্রে সিএ একটি ফ্যাক্টর। 2019-এর থেকে মতুয়া ভোট অনেকটাই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরেছে, ফলে সেই মতুয়া ভোটকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ঠাকুরবাড়ির এই সদস্য প্রাক্তন লোকসভা সাংসদের দিকে নজর রাখলো হচ্ছে তৃণমূল। যেহেতু এই একই পরিবারের মতুয়া ঠাকুরবাড়ির অন্তর্গত, একদিকে শান্তনু ঠাকুর তিনি হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী, সুব্রত ঠাকুর তিনি হচ্ছেন বিজেপির বিধায়ক, ফলে সেদিক থেকে তৃণমূল কংগ্রেস সূক্ষ্ম রাজনৈতিক চাল সেখানে প্রয়োগ করেছে। এবং অবশ্যই সুস্মিতা দেব তিনি আসাম, ত্রিপুরা, মেঘালয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংগঠন দেখছিলেন। মনে করা হচ্ছিল যে তিনি লোকসভাতে শিলচর আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ফের লড়াই করতে পারেন, যদিও তাকে রাজ্যসভাতে পাঠিয়ে দিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং হচ্ছে নাদিমুল তিনি এই নিয়ে পরপর 3 বার রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করতে চলেছেন, এবং নতুন মুখ হিসেবে দেখতে পাওয়া গেল যে আমরা দেখলাম হচ্ছে সাগরিকা ঘোষ, সাংবাদিক, জাতীয় স্তরে পরিচিত মুখ, তাকে নিয়ে আসলো হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে মতুয়া ফ্যাক্টর এবং মহিলা ভোট এই দুটো ফ্যাক্টরকে সামনে রাখলো হচ্ছে তৃণমূল। ধন্যবাদ আবির। I thank my party, the All India Trinamool Congress, for giving me this opportunity for the 3rd time. I think मुझे लगता है मेरी जिम्मेदारी और भी बढ़ गई है कि लोगों की खिदमत और भी करें, और हमारे जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी और हमारी सुप्रीमो ममता दीदी दोनों का मैं तहे दिल से शुक्रिया अदा करता हूं कि मुझे एक और टर्म राज्यसभा में मिला। मैं कोशिश करूंगा कि लोगों के और काम आएँ और खिदमत करें। মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি। কেমন আছেন মিঠুন চক্রবর্তী? মিঠুন চক্রবর্তীর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা কি বলছেন? গতকালের তুলনায় ভালো আছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন, আর কি বলছেন চিকিৎসকরা? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ, বলতে পারবেন অভিজিৎ? অতটুকু চিকিৎসায় তো সাড়া দিচ্ছেনই বলা যেতে পারে, এবং সেই ক্ষেত্রে বলা যেতে পারে মিঠুন চক্রবর্তী গতকালই তিনি যে অবস্থায় ভর্তি হয়েছিলেন বাইপাসের বেসরকারি হাসপাতালে, সেই সময় এমআরআই পরীক্ষা করে দেখা গেছিল তার ডান দিক তার অবশ হয়ে গেছিল, এবং তার এমআরআইতে পাওয়া গেছিল যে ইসকিমিক তার কার্ডিওভাস্কুলার স্ট্রোক হয়েছে, অর্থাৎ ব্রেন স্ট্রোক আমরা যেটা বলি, সেই ব্রেন স্ট্রোক হয়েছিল। তবে দ্রুততার সঙ্গে যেহেতু তাকে আনা হয়েছিল, অর্থাৎ যে গোল্ডেন আওয়ার, স্ট্রোক হওয়ার যে গোল্ডেন আওয়ার 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে, সেখানে মাত্র 1 ঘন্টার মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং দ্রুত তাকে চিকিৎসকরা ওষুধ প্রয়োগ করে, ফলে অনেকটাই সুস্থ হয়ে যায় মিঠুন চক্রবর্তী। গতকালই তাকে দুপুরের পরে তাকে কেবিনে দেওয়া হয় আইসিইউ থেকে, এবং সারা রাত তিনি ভালো ঘুমিয়েছেন, প্রাতরাশ এবং মধ্যাহ্ন ভোজনও তিনি স্বাভাবিকভাবেই করেছেন, একদম খোশ মেজাজে আছেন। আজকে সকালবেলায় তার ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো এসেছিলেন, দীর্ঘক্ষণ তারা কথা বলেন। এসেছিলেন শাস্তি ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী, তার সঙ্গে মিঠুন চক্রবর্তী আড্ডা দেন। আরো বেশ কয়েকজন রাজনীতিবিদ তারা ছিলেন, সমীর ভট্টাচার্য সহ আরো অনেকেই এসেছিলেন আজকে মিঠুন চক্রবর্তীকে দেখতে। সব মিলিয়ে বলা যেতে পারে মিঠুন চক্রবর্তী সুস্থ আছেন, তবে চিকিৎসকরা তাকে অনুরোধ করেছেন যে কিছুটা স্ট্রেস কমাতে এবং কিছুটা বিশ্রামে থাকতে। তবে মিঠুন চক্রবর্তী তিনি বারবার করে এই শাস্তি যে ছবিটি তিনি করছিলেন, সেই
সেই ছবির শুটিং যাতে কোনো রকম বিঘ্নিত না হয় তার জন্য তিনি বারবার করে বলেছেন পরিচালক এবং প্রযোজকদের, এবং চিকিৎসকরা বারবার করে তাকে বলছেন যে একটু বিশ্রামে থাকতে। মিঠুন চক্রবর্তী বলছেন তার কাছে এই ছবিটা অত্যন্ত কাছের, ফলে তিনি দ্রুত এই ছবির কাজ শেষ করতে চান। তবে চিকিৎসকরা আশাবাদী মিঠুন চক্রবর্তী অনেকটাই সুস্থ এবং খুব দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পাবেন। অতনু। ধন্যবাদ অভিজিৎ। এই মুহূর্তের বড় খবর আসছে ঘাটাল থেকে। ঘাটালের সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদ থেকে শঙ্কর দলুই অপসারিত। নতুন চেয়ারম্যান রাধাকান্ত মাইতি। গতকালই অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠক, এবং আজই ঘাটাল সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো শঙ্কর দলুইকে। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, এই শঙ্কর দলুইকে তো আগেও সতর্ক করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুর নিয়ে কালীঘাটের বাড়িতে যখন বৈঠক হচ্ছিল তখনও দেবের প্রসঙ্গ যখন উঠে আসে তখন ওই শঙ্কর দলুই বা তার গোষ্ঠীকে সূত্রের খবর তৃণমূল শীর্ষ নেতৃত্ব সতর্ক করেছিলেন। এবং তুমি জানো, দেব যখন তিনি তার 3টে পদ থেকে ইস্তফা দেন তখনও হচ্ছে যে অডিও ক্লিপ ভাইরাল হয়, সেখানেও শঙ্কর দলুইয়ের প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে এসেছিল। সূত্রের খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল দেবের যখন যে বৈঠক হয় সেই বৈঠকের ক্ষেত্রে শঙ্কর দলুইয়ের নাম বারবার ধরে উঠে আসে, এবং সেই গোষ্ঠীর নেতারা কিভাবে সমস্যা তৈরি করছে তার প্রসঙ্গের কথা বারবার ধরে তিনি সেখানে উল্লেখ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে শঙ্কর দলুই তাকে তার যে পদ সেখান থেকে সরানো হলো, নতুন যে দায়িত্ব নিয়ে আসা হলো হচ্ছে রাধাকান্ত মাইতিকে। ফলে ইঙ্গিতপূর্ণ, তার কারণ গতকাল থেকে জল্পনা চলছিল যে দেবের যে ক্ষোভ সেটা প্রশমন করার চেষ্টা করছে দল তৃণমূল কংগ্রেস। বরফও গলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর, যে কারণে দেব তিনি বলেছিলেন যে তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়ছে না। ফলে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস যে তার যে করা অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয় মনে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আজকে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নতুন চেয়ারম্যানের নাম ঘাটাল সাংগঠনিক জেলার জন্য ঘোষণা করা হয়েছে এবং সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে রাধাকান্ত মাইতিকে। ধন্যবাদ আবির। তুমি যে কথা বলছিলে গতকালের বৈঠকের কথা, যে বৈঠক থেকে ইঙ্গিত মিলছিল যে বরফ গলছে, যে বৈঠক থেকে ইঙ্গিত মিলছিল যে দেব যে অসুবিধার কথা বলেছেন হয়তো সেই সব অসুবিধা নিয়ে কড়াভাবে দেখা হচ্ছে, এবং তার ঠিক পরে আজই ঘাটাল সাংগঠনিক চেয়ারম্যানের পদ থেকে, সভাপতির পদ থেকে, সেখান থেকে শঙ্কর দলুইকে সরিয়ে দেওয়া হলো। আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। দেব তৃণমূলের তারকা সাংসদ। বেশ কয়েকদিন ধরেই ঘাটালের সাংসদ দেবকে নিয়ে জল্পনা। নানা জল্পনার মধ্যেই শনিবার মমতা দেব বৈঠক, অভিষেকের সঙ্গেও মিনিট 40-এর বৈঠক। বৈঠকের পরেই বরফ গলার ইঙ্গিত। আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। শনিবার বিকেলে তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়িতে যান দেব। মিনিট 20 বৈঠক হয় দুজনের। সূত্রের খবর, দেব বলেন, আপনি দলের শীর্ষ নেত্রী, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে চলব। এর আগে এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান ঘাটালের তৃণমূল সাংসদ। অভিষেক ও দেবের মধ্যে প্রায় 40 মিনিট কথা হয়। সেখানে অভিষেক বলেন, আপনার নানা কথায় ও সোশ্যাল মিডিয়া পোস্টে নানা রকমের জল্পনা তৈরি হয়েছে। আপনি কি লোকসভা ভোটে লড়তে অনিচ্ছুক? তখন ঘাটালে দলের স্থানীয় স্তরে কিছু সমস্যার কথা উল্লেখ করেন তৃণমূলের তারকা সাংসদ। তারপরই দেব বলেন, দল যা করতে বলবে আমি তাই করব। দল যদি প্রার্থী হতে বলে তবে আমি অবশ্যই ভেবে দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। দল আমাকে বিভিন্ন সময়ে সাহায্য করেছে, এতে আমি দলের প্রতিও কৃতজ্ঞ। আমাকে পেশাগত কারণে বিভিন্ন সময়ে ব্যস্ত থাকতে হয়। মন থেকে বলছি, আমি সংসদীয় এলাকার জন্য সব সময় ভাবি। এলাকার মানুষ যাতে সুবিধা পান সেদিকেও আমার নজর থাকে। কেউ আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, এটা ঠিক নয়। যেসব কথা রটিয়ে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ ভুল। দল গোটা বিষয়টি খতিয়ে দেখুক। এর আগে দেব প্রথমবার গত বছরের ডিসেম্বরে বুঝিয়ে দেন 24-এ আর তিনি ভোটে লড়তে চান না। আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গায় অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে। তারপর জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে কালীঘাটে একটি বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকে
দেবকে নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। বৈঠকে দেব বলেন, আমার কিচ্ছু বলার নেই, দল যা নির্দেশ দেবে আমি পালন করব। এতে জল্পনা তৈরি হয়, তাহলে কি এবারও ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী দেব? এরই মাঝে কদিন আগে একই সঙ্গে 3 প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন ঘাটালের তৃণমূল সাংসদ। এতে তারকা সাংসদকে নিয়ে নতুন করে জল্পনা। এর কদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দেব। লোকসভায় নিজের আসনে বসে ছবি তুলে পোস্ট করেন। ইংরেজিতে লেখেন আর কয়েক ঘন্টা, সঙ্গে ভালোবাসার ইমোজি। এরপরেই লোকসভায় দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ ভাষণ দেবেন। আজকে আমার শেষ দিন পার্লামেন্টে, আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা যেন মিটে যায়, যেন ঘাটালের মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। পরে সেদিনই একই সুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঘাটালবাসীকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব। এতেই দেবকে নিয়ে জল্পনা আরও বাড়ে। সেদিন সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরে অবশ্য পদত্যাগের জল্পনায় জল ঢালেন দেব, তবে বুঝিয়ে দেন নিজের অবস্থানে তিনি অনড়। এই পরিস্থিতিতে শনিবার মমতা ও অভিষেকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক ঘাটালের তৃণমূল সাংসদের। বৈঠকে বরফ গলার ইঙ্গিত। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। নিউজ 18 বাংলা। সন্দেশখালীতে আওয়াজ উঠছিল, উত্তম সর্দার কোথায়? উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে। উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, তার সঙ্গে গ্রেপ্তার বিজেপির বিকাশ সিং, তার সঙ্গে গ্রেপ্তার প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার। সন্দেশখালী কি বলছে, কেমন আছে সন্দেশখালী, দেখাবো বিরতির পর। সঙ্গে থাকুন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মিছিলে হাঁটছেন। সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো। প্রতিনিধি সুজিত আমার সঙ্গে রয়েছে। সুজিত, সেই মিছিলের ছবি একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো। মিছিল শুরু হয়েছে হরিপুরে এবং মিছিল এখন চলছে। মিছিলে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। কিছু কি না, সন্দেশখালীর পাশে আছে নন্দীগ্রাম, এই বার্তা দিতে ব্যানার যেগুলো দেখা যাচ্ছে সেই ব্যানার নিয়ে হাঁটছেন বিজেপির কর্মী সমর্থকরা। সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির নেতা, বিজেপি বিধায়ক নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী। তিনি হাঁটছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে, যেটা রেয়াপাড়ার দিকে রাস্তা ধরে, রাজ্য সড়ক ধরে এই মিছিল এগিয়ে চলেছে। মিছিল শেষ হবে চৌমুখীতে এবং সেই যে মিছিল হরিপুরে শুরু হয়েছে এবং সেই মিছিল চলছে। মিছিলে সবার হাতে দেখা যাচ্ছে ব্যানার রয়েছে, সন্দেশখালীর পাশে নন্দীগ্রাম আছে এই স্লোগান। একই সঙ্গে হাতে ঝাঁটা, যেটা ঝাড়ু নিয়ে যে মিছিল বিভিন্ন জায়গায় করছেন শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়ে। এখানেও কিন্তু এই মিছিলেও দেখা গেল সেই ছবি এবং তিনি পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে স্লোগান তুলে এই মিছিলে পা মিলিয়েছেন। মিছিল চলছে এবং মিছিল শেষ হবে চৌমুখীতে, সেখানে তিনি পৌঁছে বক্তব্য রাখবেন এমনটাই জানানো হয়েছে বিজেপির তরফে। এখন রাজ্য সড়ক ধরে হাঁটা চলছে, সেখানে চণ্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কের রাস্তায় যেটা দেখা যাচ্ছে হরিপুরে শুরু হয়েছে যে মিছিল, সেই মিছিল চলছে এবং মিছিলে আবারও বলি নেতৃত্ব দিয়ে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনিও স্লোগান দিচ্ছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এবং এই মিছিলে যারা পা মিলিয়েছেন তারা মূলত বিজেপির কর্মী সমর্থকরা। হাতে কারোর ব্যানার যেমন রয়েছে তেমন বিজেপির পতাকাও রয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন মহিলারাও, হাতে ঝাড়ু ঝাঁটা নিয়ে। এই যে মিছিল নন্দীগ্রামে একটাই বার্তা দেওয়া যে সন্দেশখালীর পাশে
আছে নন্দীগ্রাম, এই বার্তা দেওয়ার লক্ষ্যেই কিন্তু আজ পথে নেমে নন্দীগ্রামের হরিপুর থেকে এই মিছিল শুরু করেছেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ সুজিত ভৌমিক, প্রতিনিধি পূর্ব মেদিনীপুর থেকে, নন্দীগ্রাম থেকে আমাদের সেই ছবি দেখাচ্ছেন, সরাসরি দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল। আর সন্দেশখালীর ঘটনা ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার। তাদের মধ্যে অবশ্যই একজন নিরাপদ সর্দার, যিনি প্রাক্তন বিধায়ক সন্দেশখালী সিপিআইএম এর, যাকে আটক করে আনা হয়েছিল বাঁশডনি থানায়, এবং বাঁশডনি থানায় আনার পর সেখান থেকে তাকে গ্রেপ্তার করে সন্দেশখালী নিয়ে যাওয়া হয়। কিন্তু যখন তাকে আটক করা হয় তারপর থেকে তিনি বারবার একই কথা বলে গেছেন। আমাদের ক্যামেরার সামনেও তিনি বলেছেন তাকে ফাঁসানো হচ্ছে। ছবি বাঁশডনি থানা থেকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের পরে আমাকে তুলে নিয়ে এসছে, এখন কিছু বলেনি, দেখা যাক না। মিথ্যে অভিযোগ, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করেছে, অভিযোগের কোনো ভিত্তি নেই। এখন এই সময় কালের মধ্যে তৃণমূল তো এইভাবে সব জড়াচ্ছে, হ্যাঁ, মিথ্যে অভিযোগই নামে নিয়ে এসছে, বলে যে একটু বড়বাবু ডাকছে, আপনি একটু চলুন কথা হবে। আমাদের কেন ডাকছেন বলুন, এভাবে তো ডাকতে পারেন না। তবু সৌজন্য, ওরা যেহেতু পুলিশের লোক এই থানা থেকে গেছে বলে আমি নিয়ে চলে আসছি। কে আসবে দেখা যাক, বসিরহাট থেকে কেউ হয়তো আসবে। এবং যখন তাকে বাঁশডনি থানায় নিয়ে যাওয়া হয়েছে তারপরে দেখা গেল বাঁশডনি থানার সামনে বিক্ষোভ, অবরোধ সিপিআইএম কর্মী সমর্থকদের। তারা বিক্ষোভ করছেন, তাকে ফাঁসানো হচ্ছে নিরাপদ সর্দারকে, এই অভিযোগে তাদের বিক্ষোভ এবং তার পরবর্তীতে মিছিল। ছবি বাঁশডনি থানা থেকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের পরে সন্দেশখালী উদ্দেশ্যে নিয়ে যাওয়া। রাজ্যের সব থানায় তাদের অবরোধ চলবে, বিক্ষোভ থাকবে। ছবি বাঁশডনি থানা থেকে নিরাপদ সর্দারকে আটকে রাখতে পারবে না। তার জন্য আমরা আইনি লড়াই, আইনি পথে যতদূর যেতে পারি যাব। আর আজকে গোটা রাজ্য জুড়ে বাম কর্মীরা এ রাজ্যের সব থানার সামনে বিক্ষোভ দেখাবে, আগামীকালও দেখাবে। এবং উত্তম হাজরা, মাফ করবেন, উত্তম সর্দার এবং শিবু হাজরা, যে দুজনের কথা বলা হচ্ছিল বারবার, যে দুজনকে গ্রেপ্তার করার দাবি করা হচ্ছিল বারবার, তার মধ্যে থেকে উত্তম সর্দার গ্রেপ্তার। উত্তম সর্দার গ্রেপ্তার এবং উত্তম সর্দারের সঙ্গে আরো একজন গ্রেপ্তার, বিকাশ সিং। উত্তম সর্দার, যাকে সকালে সাসপেন্ড করেছিল তৃণমূল, তারপর সন্ধ্যের পরেই গ্রেপ্তার উত্তম সর্দার। কি বলছেন শুনুন। আপনাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। দাদা, দল সাসপেন্ড করেছে আপনাকে, তারপরে গ্রেপ্তার, কি বলবেন? যেটা ভালো মনে করেছে সেটা করেছে, যেটা ভালো মনে করেছে সেটা করেছে। মিথ্যে কথা সব ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? টিএমসি ফাঁসাচ্ছে। বিজেপি নেতা সে বিকাশ সিংও গ্রেপ্তার। আর বিকাশ সিং এর গ্রেপ্তার নিয়ে এখনো কেন শাহজাহান গ্রেপ্তার নয়, এসব কিছু নিয়ে এবার সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বলছেন শাহজাহানের কথায় চলে পুলিশ। আমাদের বিকাশ সিং ওখানে লোকসভার কনভেনার, আমাদের বহু পুরনো নেতা, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। তো সেটাই করবে, কারণ শাহজাহানের পয়সায় তারা পালিত হয়, লালিত পালিত হয়। মানে সম্পূর্ণভাবে ইললিগাল, অনৈতিক কাজ করছে পুলিশ। শাহজাহান কোথায় আছে সে পুলিশ জানে, ও পুলিশকে শাহজাহান সে কি ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাচ্ছে, তো এরপর কি করতে হবে, তারপর কি করতে হবে। তো শিবু হাজরাকেও খুঁজে পাবে না, শাহজাহান শেখকেও খুঁজে পাবে না। যখন উপর থেকে বলা হবে অ্যারেস্ট করো, লোককে দেখাতে হবে, তখন করবে। উত্তমকে ধরে আপাতত কনসোলেশন প্রাইজ দিয়েছে পশ্চিমবঙ্গবাসীর জন্য। কনসোলেশন প্রাইজ উত্তম সর্দার। শাহজাহানের কথায় পুলিশ চলছে বলছেন সুকান্ত মজুমদার। আমরা প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম তৃণমূল কিভাবে দেখছে। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, শুনুন তিনি কি বলছেন। তারা চেয়েছিল সন্দেশখালী কেন্দ্র করে অশান্তি আগুন জ্বালাতে, কিন্তু
প্রশাসন এবং পুলিশ তারা ব্যবস্থা নিয়েছে, 144 ধারা করেছে, এবং সেক্ষেত্রে রং দেখে হচ্ছে না, সে তৃণমূল কংগ্রেসেরই হোক, বিজেপিরই হোক, আইএসএফ এরই হোক, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপির রাগ হবেই, তাদের যে ষড়যন্ত্র, তাদের যে কুপরিকল্পনা, তারা যে এর সঙ্গে যুক্ত ছিল এই গন্ডগোলের সঙ্গে, তাদের নেতা গ্রেপ্তার হওয়াতে সেটাও সামনে আসলো। উত্তম সর্দার সমেত মোট 3 জন গ্রেপ্তার। কিন্তু সন্দেশখালী কেমন আছে? গত 3 দিন যে বিক্ষোভের ছবি দেখেছিলাম তার থেকে অনেক আলাদা আজ সন্দেশখালী। দেখুন, রবিবারের সকাল, মাছ বাজারও বসেছে, বাজার দোকানপাট বসেছে, মানুষ রাস্তায় নেমেছেন। পুলিশ এরিয়া ডমিনেশন শুরু করেছিল আগে থেকেই, এবং এখনও পুলিশ পিকেট রয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের প্রহরা রয়েছে, এবং সেজন্যই মানুষের মনে ভরসা জেগেছে। মানুষ এখন রাস্তায় নামছেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ছন্দে ফিরছে সন্দেশখালী। হ্যাঁ, দোকানপাট খুলছে, এখন মোটামুটি ভালো আছে। আমরা শান্তি চাইছি, আবার কি, আমরা স্বাভাবিক যেরকম ছিল ওরকম হলেই মানুষের ভালো হয়, এটাই মোটামুটি। এখন তো দেখছি, এই তো এসছি, দেখছি তো খুলছে। হ্যাঁ, এখন ঠিক আছে, দেখছি তো, বেরিয়ে এলাম তো, অসুবিধা হলো না। একটা মেলা চলছিল, সেই মেলার মধ্যে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে গেল সেই ছবি। সিকিমের রানীপুল, দেখুন সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাই, শুরু থেকে একবার যদি দেখাই আমরা। দেখুন, মেলা চলছে, মেলায় ভিড়, আর সেই ভিড়ের মধ্যে দেখুন কিভাবে গাড়ি ঢুকে পড়লো। একটা দুটো নয়, তিনটে গাড়ি। দেখুন, ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, বেশ কয়েকজন আহত। প্রথমে একটি ট্রাক আরো 2টি গাড়িকে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে 3টি গাড়ি ঢুকে পড়ে। ট্রাক চালক তো গ্রেপ্তার, কিন্তু কিভাবে ঘটনা ঘটলো? মেলা চলছিল তো একটু দূরেই, গ্যাংটক থেকে কিছুটা দূরে, রানীপুলে, সেখানে রাস্তার থেকে কিছুটা দূরত্ব ছিল। কিভাবে ঢুকে পড়লো ট্রাক, তা নিয়েই এখন তদন্ত চলছে। দেখুন, হাতি পড়ে রয়েছে একটি হলঙে, নদীর ধারে। কেন পড়ে রয়েছে? না, হাতিটির কোমর ভেঙে গিয়েছে। দেখে কি মনে হচ্ছে না যে কোনোভাবে হয়তো চোর শিকারীরা, তাদের দাপটে এই অবস্থা? না, আসলে 2 দাঁতালের লড়াই, আর তাতেই কোমর ভেঙে গেল এক দাঁতালের। এবার নদীর ধারে কোমর ভাঙা হাতি পড়ে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে, হলং নদীর পাড়ে। ওই যেখানে হাতিটি পড়ে রয়েছে সেখানেই বন দপ্তর গিয়ে হাতিটির চিকিৎসা করাচ্ছে। যে ধরনের চোট আছে, এবং এটা যেহেতু ট্রেনে বা লরিতে ধাক্কা হলে যে ধরনের চোট হয় সেরকম তো না। আচ্ছা, বাইরে থেকে সুপারফিশিয়াল কিছু নেই, ভেতরের সেপ ভেঙে গেছে, মানে স্পাইনাল কর্ড। যে কারণে কি ওর পেছনের পার্টটা পুরোটাই প্যারালিসিস হয়ে গেছে, পেছনের পার্টটা ইভেন লেজ পর্যন্ত নাড়াতে পারছে না। আচ্ছা আচ্ছা, এবং ও কোনো রেসপন্সও করছে না। ওকে, ওর গায়ে যদি ওই ইঞ্জেকশন দেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে, এগুলো তোর কোনো রেসপন্স নেই।